চলো শুরু করে যাক। অঙ্ক বই বার করো। অঙ্ক বই আমাদের চলছিল হচ্ছে পেজ নাম্বার 42, নিজে করি 3.5। অরিত্র, তুমি কৃষ্ণনগর হাই স্কুলে কোন ক্লাস থেকে পড়ো? 5 থেকে। এই বছরের রেজাল্ট আছে, মানে আগের বছরের এনেছো নাকি? আনুনি। বাড়ি গিয়ে পাঠিয়ে দিও। ওই যে নাম্বারটা কার্ড আছে না, কার্ড দিলাম, ওই কার্ডে দেখবো নাম্বার লেখা আছে আমার, ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, পাঠিয়ে দিও। তাহলে আর একটা জিনিস পাঠাবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো ক্লাসের, তোমাকে অ্যাড করে নেবো, ঠিক আছে? একটু পাঠিয়ে দিও। আচ্ছা না, 2 শুরু করি। 2 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, দুটো বললে তোমাকে হাফ করে দুটো করে দিতে পারি। ছোট ছোট দুটো, ছোট ছোট দুটো। আচ্ছা তাহলে এখানে 2 এর অঙ্ক থেকে শুরু হবে, তাই না? এই দ্বীপ ওখান ইমা বাড়ি যাও। কি অবস্থা, বাড়ি গিয়ে কিন্তু ফোন করিয়ে আসবে, ফোন করাবো অবশ্যই। 2 এরটা, একটি জিপ গাড়ি 320 কিমি দূরত্ব যায় 4 ঘন্টায়। সমবেগে চললে ওই জিপ, ও আচ্ছা সরি 8 ঘন্টায়। সমবেগে চললে ওই জিপ গাড়ি 120 কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে? ওটা লেখা হয়ে গেছে? সবকটা লিখেছো তো? লাস্টের দুটো বল লিখে সবারই বেঁধে যায়। ও লাস্টের দুটো থেকে আটকে গেছে, লেখো, লিখে জমা দিও। আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম, সবার প্রথমে কি লিখতে হয়? হ্যাঁ, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আসি। আচ্ছা প্রশ্নতে বার করতে বলেছে কত ঘন্টা, কত ঘন্টায় যাবে, তার মানে কি সময় বার করতে বলেছে, যেটা বার করতে বলে সেটা থাকবে ডান দিকে। হ্যাঁ, আর এদিকে কি লিখবো? দূরত্ব। হ্যাঁ, দূরত্ব ব্র্যাকেটে কিমি। ওকে, তাহলে এখানে বলেছে কি 320 কিমি দূরত্ব 8 ঘন্টায় যায়, তাহলে 320 কিমি যায় 8 ঘন্টায়। ধরি। আচ্ছা এখানে লিখবো এই ক্ষেত্রে। আচ্ছা শুভ্র বলো তো, শুভ্র বলো না, শুভ্র বলো দূরত্ব এবং সময়। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা দূরত্ব ঠিক আছে এবং সময়, ওকে। সরল সমানুপাতিক কেন? আচ্ছা দাদা সহিষ্ণু কি বলছো? হ্যাঁ ঠিক। আচ্ছা এরপরে কি লিখবো? সমানুপাতটি হলো, হ্যাঁ সরস্বতী পুজো 14 তারিখে। আচ্ছা ঠিক আছে তাহলে লিখবো অতএব সমানুপাতটি হলো, এই কথা বলো না, সমানুপাতটি হলো। দীপ বাড়ি কাজও করে আনোনি? হয়ে গেছে।
ঠিক আছে। আচ্ছা প্রথমে কি করলাম, 0 0 কেটে দিলাম, এখানে থাকলো 32, উপরে থাকলো 8, 8 দিয়ে 32 করলাম 4, 4 8 32, নিচে থাকলো 4, উপরে থাকলো 12, 4 দিয়ে করলে 3 4 12। 3 ঘন্টায় যাবে, 3 ঘন্টায় 120 কিমি দূরত্বে 3 ঘন্টায় যাবে। উত্তর মিলেছে তো? রাইট দাও, রাইট দাও। আচ্ছা হয়ে গেছে, তাহলে 2 হয়ে গেল, 3-এ আসি। সোহম দেখা যাচ্ছে ওখান থেকে? পাচ্ছ তো? তিনেরটাও হেডিং সেমই হবে, ওই গণিতের ভাষায়। হ্যাঁ ওটা এক্স ধরে নিয়েছি। আর এই গণিতে ভাষায় দেখি যে সংখ্যাতে এস হবে সেই সংখ্যাটাকে দিয়ে কি গুণ করতে হবে, তাহলে সংখ্যা কি ভুলাবে? আরেকবার বলো। মানে মানে 16 চতুর্থ ঘরে, হ্যাঁ চতুর্থ পদ ধরেই করতে হবে। ওটা ব্যাপার আছে, 2-4টে অঙ্ক করে তুমি বুঝতে পারবে, একটু সময় দাও। আগের দিন তো আসেনি, ওই জন্য বুঝতে পারছো না, এলে বুঝতে পারতে। কয়েকটা অঙ্ক করতে থেকে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ মোস্তান। হ্যাঁ কি হয়েছে? ওর নিয়ে কি হবে, আসেনি ও পড়তে। 6-টা হ্যাঁ সমানুপাতি হলে তুই পাশেও লিখতে পারো। আচ্ছা না 3-এরটা কি গো? ওটা এবার দেবো, এবার দেবো। না 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 দেখবো দেখবো দেখবো, ওটা এবার দেবো। এ নাও 3-এরটা। তাহলে এখন কোশ্চেনে দেখো বলেছে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে। হ্যাঁ তাই তো, স্টেন সেল হয়ে গেছে, স্টেনলেস হবে ওটা, স্টেনলেস হবে। স্টেনলেস স্টিল তৈরি করতে 700, ওটা সবার বইয়ে লেস আছে, ওটা স্টেনলেস হবে, সেল আছে, ওটা লেস হবে, ঠিক আছে, স্টেনলেস। এক্স এক্স হ্যাঁ স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, মানে 6 কিগ্রায় 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসাব করে দেখি 11 কিগ্রায় স্টেনলেস স্টিল তৈরি কত গ্রাম ক্রোমিয়াম লাগে, তাহলে লিখে রাখি। এখানে লিখবো কি না কিগ্রাম না, এখানে লিখবো স্টিলের পরিমাপ, এদিকে ক্রোমিয়ামের পরিমাপ। সে তো নিচের দিকে লিখতে হবে, স্টিলের পরিমাণ নিচে কি লিখবো, স্টিলের পরিমাণ নিচে, হ্যাঁ কিগ্রা একদম। আমাদের যে 20 লিখলে আর দিলে 3200 লিখলে, তাহলে ওইখানে যে দুটো স্টিক ছিল সেগুলো কি করে কাটলে? ওটা আমি বুঝিয়েছিলাম 2বার, তুমি কি করছিলে ক্লাসে তখন, বোঝাবে ওরা আমাকে 2বার বলেছি, বোঝাবো। তুমি এখন টুকে নাও, খাতা দেখো, ছুটির সময় বুঝিয়ে দেবো। আচ্ছা এবার যে ক্রোমিয়ামের পরিমাণ, হ্যাঁ ক্রোমিয়াম এর পরিমাণ, এটা গ্রাম। আচ্ছা প্রথমে তাহলে স্টিলের পরিমাণ কত কিগ্রা ছিল, 6 কিগ্রা, ক্রোমিয়াম লাগছিল 720। তোমার ওটা কি লেখা হয়ে গেছে, খাতা এনেছো? এই অঙ্কগুলো তোমার হয়ে গেছে, করতে পারবা? তাহলে কাজ করতে টুকে রাখো, ঠিক আছে, খাতাতে টুকে রাখো। আর ছুটির সময় তোমার বই পত্র আর রুটিন আমি বলে দেবো, এখন বলে দাও, সামনের জনকে দিয়ে দাও, ও দিয়ে দেবে নাম্বার টাম্বার। হ্যাঁ ঠিক আছে, সব পুরো। আচ্ছা এই শোনো, এখানে রিম্পি যদি পারো দেখি, স্টিলের পরিমাণ যদি বাড়িয়ে দিই তাহলে ক্রোমিয়াম বেশি লাগবে না কম লাগবে? মানে খিচুড়ি রান্না করতে, বেশি পরিমাণ খিচুড়ি রান্না করতে ডাল বেশি লাগবে না কম লাগবে?
তো এটাও সেরকম, স্টিল তৈরি করতে গেলে ক্রোমিয়াম, বেশি লাগবে। বেশি স্টিল বেশি ক্রোমিয়াম, একই জিনিস তো সেম, তাই না? তাহলে কি লিখবো এক্ষেত্রে? স্টিলের পরিমাণ এবং আচ্ছা থাক আমি বলি, এক্ষেত্রে স্টিলের পরিমাণ পরিমাণের সঙ্গে ও ক্রোমিয়ামের পরিমাণ সরল সমানুপাতিক। সরল, আচ্ছা ওই অরিত্র, রিতম গড়াই বলে কাউকে চেনো? আমাদের দিক থেকে যায়, সেনপুর থেকে। চেনো না? হ্যাঁ, ও 9-এ পড়ে। হ্যাঁ, সরল সমানুপাতিক। হ্যাঁ গড়াই তোমাদের বাড়ির পাশের লোক। হ্যাঁ, কেন স্যার ডাক দেবে? ডাক দেবো কেন? এই ও কি কথা, ওটা আমাদের বোঝানোর জন্য দিয়েছিল প্রথম দিন। ডাক দিতে হয় না। তাহলে কি লিখবো? অতএব সমানুপাতটি হলো সমানুপাতটি হলো 6:11 তুমি বুঝতে পেরেও যদি জিজ্ঞাসা করো, উল্টো দিক দিয়ে লিখা যায়। যাই হোক, ঠিক আছে। তাহলে 6:11 আচ্ছা হয়ে গেছে। তাহলে কি লিখবো? অতএব, আচ্ছা এখানে আমরা চতুর্থ পদই বার করবো। এখানে হবে 11 গুণ 720/6। সোজা করে লেখো। 11 গুণ 720। সোজাই তো আছে, কি লিখবো? সামনে দাঁড়িয়ে লেখো। সামনে দাঁড়িয়ে চতুর্থ পদ ঠিকই আছে। এই শোনো, হ্যাঁ আগে নিচে 6। আর তুমি না খুব বেশি বকে বলছো, একজন করে ধরি, নালে বেশি বকা হয়ে যাচ্ছে। আচ্ছা এই বলো, রিমি বলো কি করে কাটবো বলো। 6 কেটে 720 কাটতে হবে 1200। 6 × 72, তাহলে একটা শূন্য, 120, 12 শূন্য। এবার 11 দিয়ে 120 কে গুণ করবো, তাহলে একটা শূন্য তো আগেই বসে যাবে, তাই তো। 12 একে 12, 2 হাতে থাকলো 1, 12 একে 12 আর হাতের একে 13, তাহলে 1320। আচ্ছা ও 100 শূন্য তো এখানে ছিল, তাহলে এখানে একটা শূন্য। আচ্ছা তাহলে উত্তরটা লিখে নিও। আচ্ছা উত্তরে কিন্তু গ্রাম লিখতে হবে। ওখানে আসলে আমরা চতুর্থ পদ বার করেছি, ঠিক আছে, ওখানে গ্রাম টাম লেখা যাবে না। এই আগেরটা লিখে দিয়েছি রে। স্যার 1320 গ্রাম কিগ্রা হবে না, 1 কিগ্রা 320 গ্রাম করা যাবে। 1320 গ্রাম করলেও হবে, 1 কিগ্রা 320 গ্রাম করলেও হবে। তুমি করে আনছো, মিলেছে? বুঝে পেলাম। ওগুলো পরে মুছছি। আচ্ছা 4-এর কোশ্চেনটা, ও তো লিখতেই হবে না। 4-এর কোশ্চেন বলেছে কি 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। তুমি বই এনেছো, খুলেছো? আচ্ছা ঠিক, দেখতে পাচ্ছ তো ঠিকঠাক করে? আচ্ছা 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। 1.32 কিগ্রা আছে, তাহলে এভাবে লিখে নাও, 1320 গ্রাম সমান 1.320 কিগ্রা। শূন্য দিলেও চলে, না দিলেও চলে, এটা তোমরা পূর্ণ বাক্যে লিখে নাও। হ্যাঁ, না করলেও হবে, তাতেও হবে। কোশ্চেনে তো উল্লেখ করে দেওয়া নেই যে কিগ্রাতেই বার করতে হবে, এমনকি উল্লেখ করে দেওয়া আছে, তাহলে এটা করলেও হবে, অসুবিধা। আচ্ছা 4-এটা শুরু করি এবার। হ্যাঁ, এই তোমাদের এগুলো টোকা হয়ে গেছে, এই সাইডটা, এই সাইডটা। অত কথা বলো না তো। 4-এরটা 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। ও আচ্ছা, তাহলে আমাকে বার করতে বলেছে হচ্ছে
কত লিটার সিরাপ লাগবে, তাহলে আমরা ডান দিকে কি লিখবো? সিরাপ। দুটোই তো স্যার লিটারে বের হবে, তাহলে দুটো প্যাকেটে লিটার লিখবো। হ্যাঁ, সিরাপ হচ্ছে লিটার। না লিখতে হবে না। দাঁড়াও না, আর এদিকে কি লেখা আছে? শরবত। শরবত লিটার, কোনো প্রবলেম নেই। না লিখতে হবে না স্যার। না, লিখতে তো হবে। সিরাপ লিটার। আচ্ছা সহিষ্ণু বলো তো, আমরা সিরাপকে ডান দিকে কেন লিখলাম? সিরাপকে কাটতে যেহেতু বলেছি 10 লিটার সাগরে 3 লিটার সিরাপ। বলে ব্যাপার কোয়ান্টিটি কম। হ্যাঁ আরে বের করব যেটা তুমি বলো। শরবতের তাহলে সিরাপটাকে বের করতে হবে। কারণ সিরাপের পরিমাণ বার করতে বলেছে। এই অঙ্কে, এই জাতীয় অঙ্কে যেটা বার করতে বলে সেটা আমরা কোন দিকে রাখবো? ডান দিকে। আচ্ছা, তাহলে তুমি ভুল দেখেছো। না আমি 6 এর বইয়ে দেখি। আমি তো ওটাই বললাম, তুমি ভুল দেখেছো। 10 লিটার শরবত ওখানে দেখবে একটা জায়গাতে লেখাও আছে, একটা বক্স করে লিখেও দেওয়া আছে। ওটা ত্রৈরাশিকে দেখেছিলাম 3টে রাশিতে, মাঝখানে জিজ্ঞাসা শুনে যেটা বার করতে পারে সেটা জিজ্ঞেস করো। আরে সোনার চাঁদ, ওখানে তাও লেখা ছিল যে একটা বক্স করে লেখা ছিল যে যেটা বার করতে বলবে সেটাকে সবসময় ডান দিকেই রাখতে হয়। এবার তুমি ওটা খেয়াল করনি হয়তো। আচ্ছা আচ্ছা, তাহলে শরবত 10 লিটার, সিরাপ কত লাগছে? 3 লিটার। 5 লিটারের 5 লিটার x আচ্ছা, তাহলে এক্ষেত্রে তুমি তো বলতে আসোনি, ধরা যাবে না। মিষ্টি বলো, কে করতেছি? তুমি বলো যে এখানে শরবত এবং সিরাপ কেমন সমানুপাতি? যদি শরবত বাড়িয়ে দিই তাহলে সিরাপ বাড়াতে হবে না? সিরাপ আর শরবত কি বুঝতে পারো? আদেও পারো না? হ্যাঁ, ওটাই বুঝতে পারছো না। সিরাপ মানে কি হচ্ছে, বাজারে দেখবে সেই ওই বোতলে করে দেখবে সিরাপ পাওয়া যায়, মানে ওই মাজা খেয়েছো? মাজা ওরা রস না খেয়েছো? রস না, তো রসের ছোট বোতল পাওয়া যায়, 1 গ্লাসে 1 চামচ ঢালতে দিয়ে ঘুরে নিতে হয়, দিয়ে ওটা খাওয়া যায়। বুঝতে পেরেছো? ওইটা সিরাপ মানে ওইটাই যে যেটা হচ্ছে জলের মধ্যে মিশাতে হয়। যা আবার বকে বেশি, ওকে বোঝাচ্ছ গ্লুকোজ গ্লুকোজ করে চিল্লাচ্ছে। গ্লুকোজও বলে। তুই কি বুঝতে পারলাম না? পারোনি? মানে শরবত বানানোর জন্য জলে যেটা মিশাতে হয় সেটাকে আমরা বলি সিরাপ। এবার বলো, শরবতের পরিমাণ যদি বাড়িয়ে দিই তাহলে সিরাপের পরিমাণ কমে যাবে। মানে মনে করো 1 লিটার সিরাপ বানাতে, এই তো লিখে দিয়েছে 10 লিটার সিরাপ বানাতে 3 লিটার সিরাপ, সরি 10 লিটার শরবত বানাতে 3 লিটার সিরাপ লাগে। তাহলে 5 লিটার না, 5 লিটার না, যদি 10-এর থেকে বেশি পরিমাণ শরবত বানাই তাহলে সিরাপ কতটা লাগবে? বেশি না কম? বেশি লাগবে তো, ওই খিচুড়ির মতো। 10 কিলো খিচুড়ি 3 কিলো ডাল, তাহলে খিচুড়ির পরিমাণ বাড়ালে ডালের পরিমাণ বাড়বে, এটাও একই জিনিস। বুঝতে পেরেছো? যদি শরবতের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে সিরাপের পরিমাণ বাড়বে। টাকার পরিমাণও বাড়বে। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? 5 লিটার শরবতে তো সিরাপ লাগবে। আচ্ছা কি সমস্যা বলো? সাগর সাথে ভয় পাচ্ছে। তুমি ওই পাশে সিরাপ দিছে দুই পাশে। ও ভালো তো ওরা। সিরাপ লাগবে 1.5। আমি কি বলেছি কিছু? যাক, এই আছে, তুমি বুঝতে পারো না এখনো? এটা তো ব্যস্ত অনুপাত। শরবতের পরিমাণ না, এটা ও তো বলতে আছে, তুমি বাইরে থেকে চিল্লাবা না, তুমি চুপ থাকবা। না না, যদি শরবতের পরিমাণ বাড়ে তাহলে সিরাপের পরিমাণও বাড়বে। মনে করো 1 বালতি শরবত বানাতে 1 বোতল ঢালতে হয় সিরাপ, তাহলে 10 বালতি বানাতে গেলে 10 বোতল ঢালতে হবে, তাহলে বাড়ছে। সেম জিনিস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সম্পর্ক কি হবে? সরল না ব্যস্ত? সরল, কারণ দুদিকেই বাড়ছে। তাহলে কি এক্ষেত্রে শরবতের পরিমাণের সঙ্গে সিরাপের পরিমাণ যদি ওটাই মনে হতো তাহলে তুমি বুঝতে পারতে না, ওই জন্য বলার কিছু নাই। ও গোলে দিতে হবে?
নাও। হাতের লেখা নিয়ে অত কিছু বলা দাদা, আমি একটা কাজ করি, আমি খুব সুন্দর করে লিখছি, এক একটা অঙ্ক আমার 1.5 ঘন্টা করে লাগবে, হয়েছে? তুমি ক্লাস দেওয়া 4 ঘন্টা কিন্তু। হ্যাঁ তাহলে হয়ে যেত, হাতের লেখা না তো কথা বললে হয়? আচ্ছা তাহলে এখানে স্বর্ণপত্রে কি লিখবো বলো, সায়ন বলো। আমি বলবো 10:5 দিয়ে $3:x। ওই দেখো বললাম এক, আরেকজন চিল্লাচ্ছে পেছনে। আমরা অন্য তো ছদ্মবেশ নিয়ে নিয়েছি। আচ্ছা এখানে কত নম্বর পদ বার করবো? 14। আমার ছদ্মনাম না। দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, 5 গুণ 3 = 10। 5 দিয়ে কাটলে 2, 3/2 মানে সমান 1.5। 1.5 হবে স্যার। 1.5। আচ্ছা এরপরে এই তুমি কথা বলবা না, বেশি বকে। এরপরে উত্তর লেখো। আচ্ছা 3/2 মানে 1.5, যারা বুঝতে পারো না তাদের জন্য বলি 3/2। তাহলে এখানে 3 কে ভাগ করে 2 কে 2 পড়ে থাকলো কত 1, 1 কে 2 দিয়ে ভাগ যায় না, তাই দশমিক বসিয়ে 0, 5 দুগুণে 10, তাহলে এলো কত 1.5। রাফ সহকারে টুকবার উত্তর পূর্ণ বাক্যে লিখবা। হ্যাঁ 5এরটা বলেছে আমি নিজে একটি সমস্যা তৈরি করি না, আমার সমস্যা তৈরি করতে পারবো না, এত সমস্যা জীবনে আবার সমস্যা মানে কি, কোনো দরকার নেই। আমিও বলে দিই আমার জীবনে অনেক সমস্যা, একে তো সিনেমা দেখতে পাচ্ছি না। তুমি না খুব ফালতু বকছো, এটা ফালতু বকা বন্ধ করো, তাহলে দেখো সমস্যা কমে যাবে অনেকটা। আবার রেকর্ড হচ্ছে ওতে। কি করতে হবে আমার আর সহ্য হচ্ছে না। তুমি মারপিট করবে না, তুমি মারপিট থেকে 4 হাত দূরে থাকবা। ও তো মেন্টালি সমস্যা চলছে। ওই দেখো আরেকজন, তুমি কিন্তু পড়তে আসোনি, দেখো খুব সাবধান। প্রমাণ তো থাকবে, প্রমাণ থাকবে, তা প্রমাণ থাকবে। এটাও কিন্তু হয়। হ্যাঁ আচ্ছা থাক বাদ দাও, আচ্ছা ঠিক আছে। সেটাই তো, পরের দিন দেবো। আচ্ছা বলছি যে ওই টোকা হয়ে গেছে কি সবার? হয়ে গেছে টোকা? ও করে এনেছো? এই যে পেছনে গল্প করছে, ঢুকেছো? বাহ, তোমার এখনো বাকি আছে? হ্যাঁ হ্যাঁ 5এরটা না, বাস্তব সমস্যা তুমি নিজে বানাও, নিজেই করো। এই না এই সাইডটা মুছে দিলাম, রিম্পি হয়েছে? আচ্ছা না এদের 5 মিনিট টাইম দাও। পুরো বডি মুছতে হবে, আমি খোপে রং দেব। এই তোমরা বকবা না, একদম চুপ থাকো 5 মিনিট। না না দাদা কম্পিউটার আছে পেছনে কিছু নেই, হেলান দিও না, ওইদিকে জাম করে আছে। হেলান দিলে অসুবিধা নেই, তুমি ঠেলা মারলে তো। তোমার দাদা চলে গেছে? ও দাদা ও আমার পাঁচ দিন এসে কি আমার পড়ে যাচ্ছে, আমি পিঠে আসতে পড়ে যাচ্ছে, দুটো ব্যথা করছে। তো হাতের গতিও কমে গেল। চিন্তা করতে হবে না, জিও কো মেরা হেডফোনের প্ল্যান আছে। দাদা আমি জিও কো একটা প্ল্যান করেছি, এইটা ধরতে হবে না 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 সব না, এই বাইরে সোম হয়েছে, তাড়াতাড়ি ঢোকো। কিন্তু হাতের স্পিড আর অঙ্কটা ভালো আমাকে সেকশনে নিয়েছি বলতে। বাতান গেছে, কোনো কম্পিটিশনই নেই, কেন গেলে বেকার। এই তোমার কোনটাই চলছে, কোনটা?
এতক্ষণ কি করছিলে তুমি? তাড়াতাড়ি করো। না, আমি দুটোই মুছবো, তাড়াতাড়ি করো। আচ্ছা এইটা মুছে শুরু করে দিই, অনেক টাইম লাগবে। আচ্ছা এখানে কোষে দেখি 3, এবার শুরু করবো পেজ নাম্বার 43। পেজ নাম্বার 43, কোষে দেখি 3। আচ্ছা এখানকার কোনটা কোনটা করিয়ে দিয়েছিলাম? ও আচ্ছা আচ্ছা এই ছক আছে, ছকটা পুরোটা করায়নি, লাস্টের 3টে বাকি আছে। ঠিক আছে, লাস্টের 3টে বাকি আছে, ওই 3টে তাহলে করিয়ে দিই। এটাই তো আছে। তাহলে প্রথমে আছে 4টি সংখ্যা, কি কি আছে? 4, 10, 30, 18। 4, 10, 30, 18। 5, 10, 16, 20। দেখেই বোঝা যাচ্ছে সমানুপাতিক। 9, 15, 18, 30, তাই না? তাহলে এখন সবার প্রথমে আমাকে যাচাই করতে হবে যে এগুলো সমানুপাতিক কিনা, তাই তো? হ্যাঁ, কোষে দেখি 3-এর 1 চলছে এটা। হ্যাঁ, কোষের 3। ঠিক আছে। আচ্ছা এখানে সূত্র কি ছিল? প্রথম পদ সমান সমান চতুর্থ পদ। আচ্ছা এই অঙ্কগুলো আরেক ধরনের সূত্র দিয়ে করলে মুখে মুখে হয়ে যেতে পারে, তার বাদ দাও, করবো না। আচ্ছা আমরা এখানে লিখি প্রথম পদ, তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা করছি। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটার নাম্বার কত? সি আছে না, না ডি? আইভি ভি ভি আই, তাই তো? তাহলে আইভির অঙ্কটা ফার্স্টে রাফ করি। তাহলে প্রথম পদ 4 আছে, তাহলে আমরা বাকি 3টে পদকে সূত্রে ফেলে হিসাব করে দেখি প্রথম পদ পাই কিনা, তাই তো? আচ্ছা তাহলে প্রথম পদ সমান সমান, সূত্র কি ছিল? চতুর্থ পদ নিচ্ছে। হ্যাঁ, তাহলে 10 গুণ 30/18। তাহলে প্রথম হলে তাহলে হচ্ছে চতুর্থ নিয়ে যাবে, আর যদি চতুর্থ তাহলে প্রথম নিয়ে যাবে। ঠিক বলেছো। স্যার 2 দিয়ে করলে 5 আর এদিকে 9। 2 দিয়ে করলে 5, এখানে 9। আর 3 দিয়ে করলে 3 আর ওদিকে 10। 3 দিয়ে করলে 3, 10। তাহলে 50/3। এটা সমানুপাতিক নয়। সমানুপাতিক নয়, তাহলে আমরা এই ভাবে লিখবো, তাই তো? 4, 10, 30, 18 হয়ে গেল। স্যার বলো। প্রথম পদ হচ্ছে চতুর্থ পদে মাঝে মাঝে কিছু মাঝে মাঝে তো চেঞ্জমেন্ট তো হয়, মানে হচ্ছে যখন হবে তখন বলবো, হয়ে যায়। যখন হবে তখন করাবো, কিন্তু যখন হবে তখন করাবো, যখন হবে তখনই করাবো, তখনই বলবো, তখন সব হবে, এখন হবে না। আচ্ছা ভি এরটা ওর সমস্যা না, হট করে তৈরি হয়, হট করে ভুলে যাই, ওই জন্য কোনো সমস্যা থাকবে না আমার। ভি এর অঙ্কটা তাহলে প্রথম পদ 5 আছে না, আমরা বাকি দুটো আচ্ছা সূত্র বলো কি? প্রথম পদ সমান সমান, দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই চতুর্থ। তা চতুর্থ পদ নিচে যাবে, বাকি দুটো উপরে। 10 গুণ 16। হ্যাঁ, 0 0 কাটবে আর 2 দিকে 8। তাহলে 8 একে 8 প্রথম পদ, প্রথম পদ তো 8 নেই, তাহলে মিলছে না। তাহলে আবার এখানে 5, 10, 16, 20। আচ্ছা লাস্টেরটা আমি 4, 5 আর 6। ওর বাইরে কেন করতে ওরা বাজিবি করতে কত? হ্যাঁ বলো। ভিএটা 5 10 তারপর 16, 20। প্রথম পদ সমান সমান, তাহলে লাস্টেরটা হচ্ছে প্রথম পদে 9, তাহলে লাস্টের পদ 30 নিচে। 30 আর 15 গুণ 18। 15 গুণ 18, তাহলে 15 কে 15, 15 দুগুণে 30, আর 2 দিয়ে কাটলে 9। 2 দিয়ে কাটলে 9, তাহলে প্রথম পদের সঙ্গে মিলছে এটা, হ্যাঁ সমানুপাতিক তাহলে সমানুপাতিক। 9, 15 সমানুপাতিক 9 হবে, তাই বললাম। সমানুপাতিক হচ্ছে তো, তাই তো বলছি সমানুপাতিক 9।
সমানুপাতিক সমানুপাত তুমি না একটু দম নিয়ে নাও, ও বলছে তুমি বেশি বকে ফেলছো। ও বলছে সমানুপাত নয়, নয়টা বলছে নয়। নয়টা বলছি। তা আমি তো ওটাই বললাম, তুমি একটু চুপ করো তাহলে এরা বুঝতে পারবে। সবাইকে বোঝানোর প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? কিন্তু 9টা শুধু সমানুপাত একা হচ্ছে না, পুরোটা মিলে হচ্ছে। এমন করে বলবা যাতে লোকের কনফিউশন হয়, তাহলে কি করে হবে? সমানুপাত নয়। তুমি কিছু বুঝতে পারছো? ওর উপর দাদা পারার কিন্তু কোনো কথা নেই, কোনো চান্সই নেই পড়ার। ওর দাদা তুমি সূত্র জানো? চলছে আজকাল। তুমি সূত্র জানো? সত্যি? চতুর্থ পঞ্চম সূত্রটা কি ছিল? হ্যাঁ, দাদার ওর উপর খুব শত্রুতা চলছে। এখন তুমি টের পাওয়া এই সমানুপাত তোমার আর হলো না। প্রত্যেক দিন সবকটাকে পরীক্ষা নেওয়া হয়েছে সূত্র মুখস্থ করানোর জন্য, আর তুমি 3 দিন বিয়ে খেয়ে তা বুঝতেই পারছো কি করে ফেলেছো। আজকে পরীক্ষাটা নিলেন না, আপনি খুব খারাপ কাজ করলেন। আজকে পরীক্ষা নিলে তুমি সোজা রাস্তায় চলে যেতে, তোমার ভালোর জন্য নিলাম না। এই আস্তে আস্তে, হ্যাঁ এই দাঁড়াও না, আবার কথা, চুপ বলো। রবিবারে আমরা সূত্র লিখেছিলে? না, হ্যাঁ এই 3 দিনের মধ্যে সমানুপাতের সূত্রগুলো জনগণের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তুমি তো অন্য কিছু ঢোকাচ্ছিলে। চেষ্টা করবা কামাই না করার, আর কামাই করলেও কিছু করে ব্যবস্থা করার, বুঝতে পেরেছো? সূত্রগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। যদি সূত্র না পাও তাহলে একটু বলবা বান্ধবীদের কাছ থেকে, মানে গ্রুপে বলবা, কেউ না কেউ তো দেবেই, ঠিক আছে? চিন্তা করো না। এই মুছে ফেললাম। হ্যাঁ, সূত্র লেখা আছে তোমার কাছে? এই খাতায় কেন সূত্রের খাতা? ও মানে পরের দিন থেকে তুমি আসোনি না, আচ্ছা ঠিক আছে। আমি নতুন করে লিখি। আচ্ছা, এই তোমার নামটা কি যেন ভুলে গেলাম। অরিত্র, তোমাদের স্কুল তো সাধারণত আমি দেখেছি যে ওই স্কুলের সিলেবাসই ফলো করে, মানে যতটা পর্ষদ থেকে দেওয়া হয় সেটাই ফলো করে। সিলেবাস কত দূর হবে পরীক্ষা টরীক্ষা একটু শুনে নেব, বুঝতে পেরেছো? না আগের বছরগুলোতে আমি দেখেছি যে ঠিকঠাকই হয়, চেঞ্জ করে না খুব একটা, তাও বলা যায় না। যখন স্কুলে নাম মিললে তো খুব মুশকিল। আচ্ছা, এখানে আমরা 2 অঙ্কটা করেছিলাম, তাহলে 3 থেকে শুরু করি। 3 কোশ্চেনে বলছি কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। তাহলে এখানে বার করতে কি বলেছে? দিন, কত দিন। তাহলে দিন সংখ্যা কোন দিকে লিখবো শুভ্র? ডান দিকে লিখবো, ওকে। তাহলে লিখি, প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। হ্যাঁ, এখানে বার করতে বলেছে কি কত দিন চলবে, তাহলে এদিকে লিখবো সময়। আর গল্প করো না, হ্যাঁ পেছনে এত গল্প ভালো না। ও আচ্ছা, আর এদিকে লিখবো হচ্ছে লোক সংখ্যা। যেটা বার করতে বলবে সেটা কোন দিকে লিখবো? ডান দিকে। তাহলে অহনা বলো এটাই কি লিখবো? এটাই 12 জন লোকের 20 দিন চলে, 40 জন লোকের ভোট। আচ্ছা, এবার আমরা নিচে লিখবো এক্ষেত্রে। সায়ন বলো তো কি লিখবো এক্ষেত্রে? সম্পর্ক আমি বলবো, বলো। লোক সংখ্যা বাড়লে লোক সংখ্যা বাড়লে হচ্ছে দিন সংখ্যা কমবে। ঠিক, লোক সংখ্যা ও সময়। আচ্ছা, সময় ব্যস্ত সমানুপাতি।
তাহলে অতএব সমানুপাতটি হলো, বলো অয়ন, বলো সমানুপাতটা কি হবে? 10:8। হ্যাঁ 10। 10 ওকে বলতে দাও, ওই বলবে। আরে সবাই 12:40। তারপরে 20 না, x এক্স ইস্টু করে, কারণ এখানে ব্যস্ত যেহেতু আছে সেহেতু যেখানে আমরা বার করতে বলেছে সেই পদগুলোকে একটুখানি আগে পরে করে লিখবো। ব্যস্ত হলে জিনিসটা উল্টে যায়, ঠিক বলেছো। কিন্তু স্যার এদিকে উল্টালে তো তৃতীয়বার, তাহলে 12 জন লোকের তো 20 দিন সময় লাগবে, মানে x দিন সময় লাগবে। এটা তো এদিকে উল্টাবে না, এদিকে উল্টাবে। দুই দিকে উল্টাবে। যে কোনো একদিকে উল্টাবে, সেটা এখানে। স্যার এদিকে উল্টালে হবে না, হ্যাঁ এদিকে উল্টালেও হবে, কি তাহলে ওদিকে আর উল্টানো যাবে না। এদিকে উল্টাতে হবে। কি জ্বালাতন। স্যার এখানে চতুর্থ পদ x আছে, তাহলে তো চতুর্থ পদের অঙ্কটা আমাদের করতে হবে। তাহলে এইটা উল্টে দেবো, তাহলে এক্সট্রা এখানে চলে বিষয়টা হচ্ছে কি, পদ সিস্টেম শুরু হচ্ছে সমানুপাতে লেখার পর। সমানুপাতের আগে কাউকে আমরা কোনো পদ বলতে পারবো না। তাহলে বলে ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক সেইভাবে নেই। মানে যখন দাঁড়ো না, যখন আমরা সমানুপাত লিখছি তখন এই সম্পর্কটা তৈরি হচ্ছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে আমাকে বার করতে হবে তৃতীয় পদ। কি লিখবো? অতএব তৃতীয় পদ, আগের দিন আমরা একটা অঙ্ক করেছিলাম তো, তৃতীয় পদ এক্স সমান সমান, বলো এই মিষ্টি, বলো সূত্র কি? আমি বলবো তৃতীয় পদ তুমি কান ধরে দাঁড়িয়ে পড়ো, ওকে জিজ্ঞাসা করছি চিল্লাচ্ছ কেন? তৃতীয় পদ নিচে বললে না? দ্বিতীয় পদ হ্যাঁ দ্বিতীয় পদ নিচে 40 নিচে, তারপরে 12 গুণ 20। তাহলে 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 4 কাটলে 2, 2 দিয়ে 12 কাটলে 6। বক্স টানতে হবে। তুমি এখনো শুরু করোনি, তোমার জন্য আমি ওয়েট করব না। তোমার হাতে এত গতি কম, কিচ্ছু করার নেই আমার। কি হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ও করেও আনবে না, গল্প করে বসে বসে তা হয়। আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কি, 40 জন লোকের কাজটা করতে সময় লাগবে 6 দিন। এই উত্তরটা তোমরা পূর্ণ বাক্যে লিখে নেবা, 6 দিন হবে। পূর্ণ বাক্যে উত্তরটা লিখবা। বলো বলো, কাজের কথা হলে বলো, না বলতে হবে না। হ্যাঁ তাহলে ঠিক আছে। অরিত্র তুমি করতে পারছো? ঠিক আছে। ঘড়ির টাইম মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ বলো, অন্ধকার লাগছে, কই দেখি একটু, নিচে থেকে লাগারই কথা। ঠিকই আছে। আচ্ছা চারেরটা বলেছে যে অরুণ বাবু তার কৃষি জমিতে 6টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার, হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে সর্বপ্রথম আমাকে গণিতের ভাষায় সমস্যাটা লিখতে হবে, দিয়ে বক্স কাটতে হবে। তাহলে লিখি, গণিতের ভাষায় সমস্যাটি হলো বক্স। আচ্ছা এখানে সম্প্রীতি বলবা কি নির্ণয় করতে বলেছে, কি বার করতে হবে? হ্যাঁ বলো। গার্জেন না স্টুডেন্ট? ও তাহলে ওই এসছে, আমি জানি তো, যাও নিচে গিয়ে বসো। বলো, তুই কোশ্চেনই বুঝতে পারো না? না ও বুঝবে।
এই শোনো, যেসব জনগণ বুঝতেই পারো যে প্রশ্ন কি, শোনো প্রশ্ন দেখো লাস্টের লাইনে লেখা আছে কতগুলি লাঙল লাগবে। তাহলে প্রশ্ন হচ্ছে লেখা থাকে যে কতগুলি, কিভাবে, এরকম লেখা থাকবে বিভিন্ন কোশ্চেনে। হ্যাঁ, লাঙল ডান দিকে লিখবো আর ওই বাকিটা বাদিকে। এই যে অর্জুন কুমার, বলো প্রশ্নে কি বলেছে? নাঙল না, লাঙল দরকার, তাই তো? তাহলে আমরা ডান দিকে কি লিখবো? লাঙল সংখ্যা। লাঙল সংখ্যা। লাঙল সংখ্যা, তাহলে লাঙল সংখ্যা টি। আর বাঁদিকে কি লিখবো? আর এটা দিন বলছে 16টি লাঙল 10 দিনে, তাহলে দিন, সময় হচ্ছে দিন। তাহলে দীপ বলো, ওই যে পেছনে দীপ বলো, কত দিনে কটি লাঙল বলো তাড়াতাড়ি। 10 দিনে 16টি লাগাবো। আচ্ছা, তার নিচে কি লিখবো? তার নিচে 8 দিনে আর x ধরি। ধন্যবাদ। আচ্ছা, এবার অর্জুন তো বলো দেখি সম্পর্কটা কি হবে এক্ষেত্রে? আরে যাচ্ছি, জল খাবো তো। বলো। আকাশে বাতাসে কিছু লেখা নেই, এক্ষেত্রে সময় এবং লাঙলের সংখ্যা। সরল না ব্যস্ত সেটা বলো। যদি সময় বাড়িয়ে দিই তাহলে লাঙলের সংখ্যা কমবে না বাড়বে? বাড়বে না, কারণ জমি নির্দিষ্ট, সারা পৃথিবীতে চষে বেড়াবে না, জমির পরিমাণ নির্দিষ্ট। যদি দিন সংখ্যা বাড়িয়ে দিই তাহলে অল্প পরিমাণ লাঙলই সম্পূর্ণ জমি চষতে পারবে। বুঝতে পেরেছো? পারোনি? পেরেছো? তার মানে কি, সময় বাড়িয়ে দিলে লাঙলের পরিমাণ কমে যাবে। তাহলে ব্যস্ত সম্পর্ক। আর যদি অল্প সময়ে করতে চাই, সময় কমিয়ে দিই, তাহলে লাঙলের সংখ্যা বাড়াতে হবে। ইয়েস, তাহলে লিখবো এক্ষেত্রে সময় ও লাঙল সংখ্যা। তুমি চাষি বাড়ির ছেলেপেলে হয়ে যদি লাঙল বানান ভুল বলো তাহলে আর কি হলো? ও ট্র্যাক্টর আছে এখন। আচ্ছা, এই যে তুমি না বকে টোকো। আচ্ছা, তাহলে সময় ও লাঙল সংখ্যার কি সমানুপাতি? ওকে, আবার বাড়ি পাঠিয়ে দেবো, দিয়ে বলবো ওই যে ওরা দুজনে কেমন কিসব করছিল, আবার বাড়ি যাওয়া, বাড়ি যাবো, মার খাওয়া, দেখবো কেমন লাগে। আচ্ছা, এর পরেরটা লিখবো অতএব সমানুপাতটি হলো, আগে আমি লিখে নিত, সমানুপাতটি হলো। আচ্ছা বলো অরজিতি, বলো। 8:10:16:8। আসলে না, আমাকে ওই জিনিসটা করছিলাম না, অয়ন বলো। 10:8:x তারপরে 16। তুমি যেটা বলেছো সেটাও হবে। ও ঠিকই বলেছো, ও ভুল বলেনি। ও হচ্ছে, দেখো ব্যাপারটা হচ্ছে, ও হচ্ছে সামনের দিকে যেটা আছে সেটাকে উল্টে লিখেছে, এইটাকে ঠিকঠাক লিখেছিল। মানে তুমি লিখেছো এইটা 8:10:16:x, মানে তুমি 16 আর x কে চেঞ্জ করোনি, 8 আর 10 এর পজিশন চেঞ্জ করেছো, হবে, এতে হবে, এতে কোনো প্রবলেম নেই। তবে আমি বলতে চাইছিলাম কি বলতো, যেহেতু আমাকে x এর মান বার করতে বলেছে, তাহলে মনে রাখার জন্য আমরা চেষ্টা করব ব্যস্ত বললে এই 16 আর x এর এই জায়গার পজিশনটাকে চেঞ্জ করব, আর এ দুটোকে আমরা ফিক্সড রাখি সব অঙ্কের ক্ষেত্রে, তাহলে মনে থাকবে সুবিধা। তুমি যদি বুঝে যাও চেঞ্জ করতে পারো, কোনো প্রবলেম নেই, অঙ্ক ঠিক করে আসেনি কথা। হ্যাঁ বলো। যাবে 3 ঘরে সর এক লাইনে হবে, এই এই নিয়মে এক লাইন, বুঝতে পারছো? শুধু এই একই লিখবো, সমানুপাতটি হলো। আচ্ছা, ওখানে সমানুপাতটি হলো লিখতে হয় না, কারণ দুটো সমানুপাত আছে, তাও লিখতে হয় না, এক লাইনে জাস্ট উত্তর লিখতে হয় যে এতগুলো লাঙল লাগবে, এক লাইনে সোজা উল্টো করে লিখলে হয়ে যায়।
আচ্ছা, তাহলে এদিকে সমানুপাত্রী হলো 10:8 x/16। তাহলে এখানে x আগে লিখলাম, 16 কেন পরে লিখলাম? কারণ এটা এখানে ব্যস্ত সমানুপাতি। ওকে, তাহলে লিখবো অতএব তৃতীয় পদ প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই দ্বিতীয়। তাহলে 10 না 8 নিচে 10 গুণ 16 বাই 8। 10 গুণ 16 পরে 8 দুগুণে 16, 10 দুগুণে 20। চন 20। হ্যাঁ, এরপরে উত্তরটা লিখে নিও। হ্যাঁ, পূর্ণ বাক্যে লিখবে উত্তর তোমরা। আচ্ছা, লিখে নিয়েছি। এই সাইডটা মুছে দিলাম। পাঁচ। ও আচ্ছা, তার মানে তোমাদের কাজ 4 পর্যন্ত ছিল তো নাকি? 7 7। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 5 6 করি। 5-এর কোশ্চেনটা স্যার 7 এর কোশ্চেন আর করে দিতেই হবে। আমি কি বলেছি করাবো না? হ্যাঁ, কি সমস্যা? যারা আগে থেকে বলে রাখলাম 7 এর কোশ্চেন। না, 5-এর কোশ্চেনটা পড়ে ফেলি। হ্যাঁ, সবাই মিলে 5-এরটা বলেছে একটি। আচ্ছা, তুমি এই যে এখন লিখছো কোনটা? উত্তর উত্তরগুলো বাড়ি থেকে লিখো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে চলো, উত্তর লিখতে পারবো তো, ঠিক আছে? 5-এর কোশ্চেন পড়ে ফেলো সবাই। হ্যাঁ, একটি বন্যা ত্রাণ শিবিরে, পড়ো পড়ো, নিজেরা পড়ো, মুখে আওয়াজ করার দরকার নেই তো। স্যার আমি বলবো স্যার 3 সঙ্গে 90 থেকে 30 সংখ্যা বের করতে হবে। তুমি আমার কাছে অনুমতি নিয়ে, আমি অনুমতি না দেওয়া সত্ত্বেও তুমি কেন চিল্লালে? আমি বলবো তো হ্যাঁ না কিছু, আজব তো। আমি নিজে পড়ি আগে। একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে, তাদের আর কতদিন চলবে? সবার প্রথম প্রশ্ন শুভ্র, ডান দিকে কি লিখবো? দরকার নেই। বিশ্বজিৎ বলো, ডান দিকে কি লিখবো? সহিষ্ণু বলো, ডান দিকে কি লিখবো? দিন সংখ্যা। প্রশ্ন কাকে করেছে দেখো, প্রশ্ন কাকে করেছে? বলেছে কি তাদের, লাস্টের লাইনটা পড়ছে একদম দেখো, বলেছে কি অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে, দিন বার করতে বলেছে। তাহলে দিন, সময়কে আমরা কোন দিকে লিখবো? ডান দিকে। তুমি করে আনছো? ঠিক আছে, সময়কে আমরা লিখবো ডান দিকে। সময় দিন হলো। আচ্ছা, সময় বাদে আর কি আছে? 4000 জন 190 দিনে, তার মানে কি জন সংখ্যা বা লোক সংখ্যা, জন লোক সংখ্যা জন হয়ে গেছে। এবার দেখো প্রথমে কি বলেছে, বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। খুব ভালো কথা। তাহলে 4000 জন ছিল, তাদের জন্য ছিল 190 দিনের খাবার। কিন্তু 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। আচ্ছা, এবার একটা প্রশ্ন আছে, 30 দিন পর 800 জন চলে গেল, তাই তো? তাহলে 800 জন আসছি। তাহলে যে 800 জন চলে গেল, তাহলে চলে গেল মানে কি এখন তাহলে আর কতজন আছে? 4000 মাইনাস 800, তাহলে হলো কত? 3200। 3200। বিয়োগটা রাফে তোমরা করে নিও, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলো তো, 30 দিন ধরে যে 4000 জন ছিল তারা তো না খেয়ে ছিল না, তার মানে কি তারা 190 দিনের মধ্যে 30 দিনের খাবার কিন্তু খেয়েই ফেলেছে, তাই তো? মানে 160। তার মানে খাবার ছিল 190 মাইনাস 30 মানে 160। তার মানে হচ্ছে 4000 জনের জন্য 160 দিনের খাবার মজুদ আছে। এখন 800 জন চলে গেল, তার মানে আছে এখন 3200 জন। এই 3200 জনের কতদিন চলবে? এক্স ধরি। এই জায়গাটা কে কে বুঝতে পারোনি বলো, আরেকবার বলবো। বুঝতে পারোনি? কোশ্চেনে বলেছে কি, কিছু বলবা? আচ্ছা, কোশ্চেনে বলেছে কি 4000 জন
4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, হয়েছে। তাহলে বাকি খাদ্যে আর সকলের কতদিন চলবে? তাহলে সবার প্রথমে আমরা কি লিখবো? 4000 জনের ছিল 190 দিন, খুব ভালো কথা। 30 দিন সবাই খেয়েছে আনন্দের সঙ্গে, তাহলে 30 দিন যদি খায় তাহলে খাবার পড়ে আছে আর কত দিনের? 30 দিনের খাবারটা বাদ দিয়ে দাও, তাহলে থাকলো 160 দিনের। মানে এই পরিস্থিতিতে মানে 30 দিন পর কি হলো? 4000 জনের জন্য 160 দিনের খাবার আছে। কিন্তু 30 দিন পর আরেকটা ঘটনা ঘটলো, কি 800 জন চলে গেল। তাহলে 800 জন যদি চলে যায় তাহলে 4000 জন তো খাবার খাচ্ছে না, খাবার খাবে কতজন? বাদ দিয়ে 3200 জন। তাহলে 3200 জন এর কতদিন চলবে? বুঝতে পেরেছো? সৈন্য বুঝতে পারলাম না পারোনি? শিওর তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে কি বলতো, এখানে শুধু খাবার ছিল, ওষুধ তো ছিল না। বেশি করে খেয়ে যদি আবার সমস্যা হয়, আচ্ছা ওটা বাদ দাও। আচ্ছা এক্ষেত্রে দেখি সোম বলো দেখি যদি পারো, লোক সংখ্যার সঙ্গে সময় সরল না ব্যস্ত হবে? দেখো লোক সংখ্যা যখন বেশি ছিল তখন 160 দিন চলতো খাবারে, তাহলে 3200 জন হলে আরো বেশি দিন চলবে, তাই তো? মানে এক বস্তা চালে মনে করো 4000 জন লোকের 160 দিন চলে, হলো। তাহলে 3200 জন লোকের লোক সংখ্যা কমে গেল, তাহলে প্রতিদিন খাবারের পরিমাণ কম লাগবে। তো লোক সংখ্যা কমে, মানুষ কমে গেল, তাহলে খাবারের পরিমাণ কম লাগবে। তার মানে একই খাবারে বেশি দিন চলবে, তাই তো? তাহলে লোক সংখ্যা কমলে সময় বাড়ে, তাহলে এক্ষেত্রে ব্যস্ত। তাহলে লিখবো কি লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সমানুপাতি, তাই তো? তাহলে অতএব সমানুপাতটি হলো, তাহলে সমানুপাতটা কি হবে? যেহেতু ব্যস্ত আমরা প্রথমটাকে একই রাখবো, 4000:3200, 4000:3200 ডবল ইস্টু x:160। হ্যাঁ আচ্ছা, এখানে যেহেতু ব্যস্ত সমানুপাতি তাই x কে আমরা আগে লিখলাম, 160 কে আমরা পরে লিখলাম। ওকে, তাহলে এবার লিখব অতএব তৃতীয় পদ x সমান সমান, তাহলে তৃতীয় পদ সমান সূত্র কি ছিল? কে বলবে এটা? দেখি দেখি দেখি, এই দীপঙ্কর বলো তো, তৃতীয় পদ সমান সূত্র কি? তৃতীয় পদ সমান প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। একদম, দ্বিতীয় পদ নিচে আর বাকি দুটো উপরে গুণ। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। আচ্ছা 16 ঘরের নামটা তো সবাই জানি, 16 একে 16, 16 দুগুণে 32। আচ্ছা 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, এখানে 2 দুগুণে 4, 2 শূন্য 200। তার মানে কি অবশিষ্ট খাদ্যে এই 3200 জন লোকের চলবে কতদিন? 200 দিন। ওষুধে উত্তরটা লিখে নেবা 200 দিন, কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লিখবা। হ্যাঁ আচ্ছা এখানে 6 অঙ্কটা করে ফেলবা। তাহলে এইখানে এই সাইডে টোকা হয়ে গেছিল তো, খুব ভালো। না না হ্যাঁ হবে তো, এখানে তো আর দুটো অঙ্কই আছে, দুটো অঙ্ক করে পরিবেশ করে দেবো একটুখানি। পরিবেশ নিয়ে আমরা খুব একটা ভাবছি না, পরিবেশ প্রায় শেষ, আর একটুখানি বাকি আছে, ওই জন্য পরিবেশ নিয়ে অত ভাবছি না আমরা। পড়া না দিলে অন্য কিছু দেবো। আচ্ছা 6 অঙ্কটা, 6 প্রশ্নটা বলেছে, সবাই পড়বা। হ্যাঁ সবাই পড়বা। বলেছে যে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা বা 2টি চেয়ারের দাম কত হিসাব করি। এখানে না সবার প্রথমে আমাকে বার করতে হবে যে
একটা ছাতা, দাম 100 দাদা হ্যাঁ একটা ছাতার দাম 100 টাকা 200 টাকা আর একটা ছাতার দাম 200 টাকা। হ্যাঁ, আমাকে হয় ছাতা ধরে করতে হবে, নয় টেবিল ধরে করতে হবে, ঠিক ছাতা আছে? ধরে করে কিন্তু সমস্যাটা হচ্ছে কি বলতো, অঙ্কটা এতটাই ছোট যে এমনি এমনি হয়ে যাচ্ছে, তার জন্য আবার সমানুপাত বার করে করাটাই কষ্ট। আমরা একটু দেখি। দাও, 400 টাকা হবে। আমার ছাতা যদি 100 টাকা হয় 200 টাকা। আচ্ছা তুমি তো এমনি করে ফেলেছো দেখছি। একটি চেয়ার সমান সমান 3টি ছাতা, তাহলে 2টি চেয়ার সমান 6টি ছাতা, তা 2টি ছাতা প্লাস 2টি চেয়ার সমান 8টি ছাতা, তাই গণিতে ভাই সমস্যাটি হলো তো। হ্যাঁ, এইভাবে করলেই হবে, এইভাবেই করতে হবে, ফার্স্ট এটা বার করে নিতে হবে। এই জন্য কোশ্চেনে যেটা দেওয়া আছে ওটা দিয়েই ফার্স্টে আমরা বার করব যে ছাতার সংখ্যা টেবিলের সংখ্যার সম্পর্ক। 800 টাকা। দেখো, প্রশ্ন বলেছে কি 3টি ছাতা মানে একটি চেয়ার, তাহলে কি প্রদত্ত বা দিয়ে চেয়ার বসে 3টি ছাতা স্যার এটা লিখতে হবে না, গণিতের ভাষায় সমস্যা মূল্য সমান সমান, এখন না এই ক্যালকুলেশনটা হবে তারপর। ওটা পরে, আগে কিছু হিসাব করতে হবে তারপরে। তাহলে 3টি ছাতার মূল্য সমান সমান একটি টেবিলের মূল্য, তাই তো? হ্যাঁ চেয়ার বলেছে, ও চেয়ার, সরি সরি সরি, হ্যাঁ তাহলে চেয়ারের মূল্য একই জিনিস। হ্যাঁ, তাহলে 3টি ছাতার মূল্য সমান সমান একটি চেয়ারের মূল্য, তাই তো? এবার কোশ্চেনে কি বার করতে বলেছে দেখো, বলেছে কি 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত, তাই তো? তার মানে কি 3টি ছাতার মূল্য মানে একটি চেয়ার, তাহলে দুটো চেয়ার মানে কটা ছাতা হবে? 6টা 6টি। তাই কি লিখবো, 6টি ছাতার মূল্য সমান সমান 2টি চেয়ারের মূল্য। প্রদত্তর পর কি কমা টমা দিতে হবে? দাও, কমা দাও, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা দুটো চেয়ারের মূল্য কেন বার করলাম? কারণ কোশ্চেনে বলে দিয়েছে, ওটাই চেয়েছে যে দুটো ছাতা আর দুটো টেবিলের মূল্য কত হবে, তাই তো? তাহলে 3টি ছাতার মূল্য একটি চেয়ারের মূল্য, আর এই 6টি ছাতার মূল্য তাহলে 2টি চেয়ারের মূল্য। তাহলে অতএব প্রশ্নে যেটা বলেছে 2টি ছাতা ও 2টি চেয়ারের মূল্য মূল্য সমান সমান, তাহলে 2টি ছাতার মূল্য তো 2টি ছাতাই হবে, যোগ 2টি চেয়ারের মূল্য মানে কটা ছাতা? 6টি ছাতা, 8টি ছাতা সমান সমান 6 আর 2 8টি ছাতা। বাবা এবার তাহলে লেখা হবে গণিতের ভাষায় সমস্যাটি। ঠিক আছে, এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে অঙ্কটা করব। তাহলে এখানেই লিখি, বাদ বাকিটা ওই সাইডে করবো। তাহলে প্রথমে লিখবো কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, অনেক নিজে নিজে করে আনছো নাকি কেউ করে দিয়েছে? দাদা করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তাহলেই হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা গণিতের ভাষায় সমস্যাটি হলো সে তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে স্বর্ণদীপ বলবে ডান দিকে আমরা কাকে লিখবো? তার দিকে চেয়ার স্যার বলবো ছাতার মূল্য কোশ্চেন পড়ো, কোশ্চেনে লেখা আছে দেখো কি চেয়েছে। বলবো স্যার খাতা ওটার দাম কত কত? দাম, কত দাম, তো কি লিখবো? মূল্য। আচ্ছা দাম, দাম দাম কিসে বেরোবে? মূল্য আরে টাকাতে বেরোবে, দাম মূল্যতে বেরোবে। আর এদিকে লিখবো, আচ্ছা আচ্ছা ভালো করে দেখবা, আমরা কিন্তু অঙ্কটা করছি চেয়ার নিয়ে, সরি ছাতা নিয়ে, আমরা অঙ্কটা করছি কি নিয়ে? ছাতা নিয়ে। তাহলে এদিকে লিখবো কি, ছাতার সংখ্যা। ছাতার সংখ্যা, ছাতার সংখ্যা বেরোবে টিতে। হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে কটা ছাতার কথা বলেছিল? 3টি ছাতা। 3টে ছাতার দাম ছিল 600 টাকা 600 টাকা। তাহলে আমাকে বার করতে হবে 8টি ছাতার দাম 8টি ছাতা। আমরা কি লিখবো? এক্স ধরি।
হুম, তাই লিখবো অতএব। আচ্ছা এখানে দেখি কে পারবে। এই সায়নই বলুক, ও অনেকক্ষণ ধরে বসে আছে। বলো সায়ন, এখানে ছাতার সংখ্যার দাম কেমন সমানুপাতি হবে? সাদা সংখ্যার দাম হ্যাঁ আমি বলছি, সাদা সংখ্যা মানে দামও বাড়বে। হ্যাঁ ঠিক, ছাতার সংখ্যা ও দাম সরল, হ্যাঁ সরল সমানুপাতি। আচ্ছা তাহলে কি লিখবো? অতএব সমানুপাতটি হলো, বলো অরিজিৎ বলো সমানুপাতটা কি হবে? হুম 3:8 হুম x না, 600 এখানে সরল আছে, ওই জন্য 600 আগে থাকবে, এক্স পরে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কত নম্বর পদ বার করবো আমরা? চতুর্থ পদ। এক্স চতুর্থ পদে আছে না, তাই চতুর্থ পদ বলো। কে গো? স্যার বলছি তাই আমি বলছি আচ্ছা খুব ভালো। চতুর্থ পদ, অয় উন্নত ওর নাম দীপ। ও আচ্ছা তাও হলো। আচ্ছা চতুর্থ পদ এক্স, তাহলে চতুর্থ পদ সমান সূত্র কি ছিল বলো? দ্বিতীয় পদ। আচ্ছা এই তো তুমি বলো। দ্বিতীয় পদ দ্বিতীয় পদের প্রথম পদ। হ্যাঁ প্রথম চতুর্থ পদ বার করছি, তাহলে প্রথম পদ নিচে, মাঝখানে দুটো উপরে। আচ্ছা 3 দিয়ে 6 কাটলে হয় 2, আর 2 শূন্য এমনি বসে গেল। 1600। এখন গুণ করবো, তাহলে 2 শূন্য আগে বসিয়ে নিলাম, আর 2 গুণে 16, তাহলে 1600 টাকাই বেরোবে। এখন আমরা টাকা লিখবো না, তাহলে কি লিখবো? উত্তর 1600 টাকা। না না ঘড়ি টাইম ঠিক আছে, টাইম ঠিক আছে, টাইম ঠিক আছে। এখন সাতের অঙ্কটা। সাতের অঙ্কটা বোধহয় নিজেকে করতে বলেছে। না, সাতের অঙ্কটা থেকে করতে পারিনি। এই দেখো সাতের অঙ্কটা, হ্যাঁ আমাদের নিজেকে করতে হবে। সাধারণ আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত অনুপস্থিত অনুপাত নির্ণয় করি, তাই নিজেই করতে হবে। এবার দেখো জীবনের এত সমস্যা, আবার সমস্যা। কোনটা গো? অঙ্কটা কোশ্চেন পড়ো একবার তাহলে। এই শোনো, 6 অঙ্কটা যারা যারা বুঝতে পারোনি একবার প্রশ্নটা পড়ো, একবার বুঝিয়ে দিই তাহলে। তুমি বুঝতে পেরেছো? পড়েছো? দেখো তাহলে সব পড়া হলো। হ্যাঁ দেখো প্রশ্নে বলে দিয়েছে যে 3টি ছাতার দাম আর একটি চেয়ারের দাম সমান, দেখো বলে দিয়েছে না, 3টি ছাতার দাম আর একটা চেয়ারের দাম সমান। এবার কোশ্চেনে উত্তরের আগে কি চেয়েছে? 2টি ছাতা ও 2টি টেবিলের দাম কত। আমরা দুটো জিনিস একসঙ্গে করতে পারবো না, তো ওই জন্য আমরা কি করলাম, দুটো চেয়ার মানে কটা ছাতা সেটা বার করলাম। দেখো কোশ্চেনে বলেছিল একটা ছাতা মানে একটা চেয়ার মানে 3টি ছাতা, তাহলে দুটো চেয়ার বার করতে বলেছিল, তাহলে দুটো চেয়ার মানে কটা ছাতা? 6টা। এবার প্রশ্নে কি বলেছে দেখো, ফাইনালে প্রশ্নে বলেছে 2টি ছাতা ও দুটো চেয়ারের মূল্য, তাহলে 2টি ছাতা মানে 2টি ছাতা, ঝামেলা নেই। দুটো চেয়ার মানে কটা ছাতা হলো? কটা? কি করে হলো? তো ওটাই তো বোঝো, তুমি আকাশের দিকে কি তাকিয়েছো? একটা চেয়ার মানে কটা ছাতা? তো দুটো চেয়ার মানে 4টে চেয়ার মানে দেওয়া নেই এখানে, 12টা দরকার নেই। দুটো চেয়ার মানে কটা ছাতা হলো? 6টা। বুঝতে পেরেছো কেন বার করলাম বলো তো? কারণ প্রশ্নতে আমাকে দুটো চেয়ারের মূল্য ধরে বার করতে বলেছে, বুঝতে পেরেছো? ওই জন্য আগে থেকে আমরা দুটো চেয়ারের মূল্য, কটা ছাতার মূল্য সঙ্গে সমান সেটা আগে বার করে নিলাম, ঠিক আছে? তাহলে 2টি ছাতা প্লাস 6টি ছাতা, কারণ কি দুটো চেয়ার মানে 6টা ছাতা, তা 2 আর 6 8টা ছাতা। তার মানে কি দুটো ছাতা ও দুটো চেয়ারের মূল্য 8টা ছাতার মূল্যের সঙ্গে সমান। তুমি বুঝতে পারছো? আচ্ছা তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কোশ্চেনে দেখো প্রথমে ছাতার দামের সম্বন্ধে কি বলেছিল। কোশ্চেন ফার্স্টে বলেছিল যে 3টি ছাতার মূল্য বা একটা চেয়ারের মূল্য 600 টাকা, মানে হয় 3টে ছাতার মূল্য 600 টাকা
অথবা একটা চেয়ারের মূল্য 600 টাকা। তা আমি কি লিখলাম, 3টি ছাতার মূল্য সমান সমান 600 টাকা। আমাকে বার করতে হবে কটা ছাতা, 8টা। তাহলে 8টা ছাতার মূল্য কত হবে, বুঝতে পারোনি? এইটুকুনি কি বুঝতে পেরেছো, এটা বলো। তুমি বুঝবা কি করে বলো তো? আমি যখন জিজ্ঞাসা, তুমি আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছ, এই হচ্ছে প্রবলেম। কোশ্চেন পড়ো, প্রথম লাইন। তুমি কি বুঝতে পারলাম সোহন, এই সোহম, ওই হলো সব সময় এই ভালো নাম হচ্ছে লালা। পড়েছো? প্রশ্নে বলে দিয়েছে না যে 3টে ছাতার মূল্য বা একটা চেয়ারের মূল্য 600 টাকা, মানে 3টে চেয়ারের দামও 600 টাকা, আবার 3টে ছাতার দামও 600 টাকা, একটা চেয়ারের দামও 600 টাকা। তো ওই জন্য আমরা লিখেছি কি 3টে ছাতার মূল্য আর একটা চেয়ারের মূল্য সমান। পারোনি বুঝতে পেরেছো? এখন প্রশ্নে চেয়েছে কটা চেয়ার, দুটো। তাহলে একটা চেয়ার মানে যদি 3টে ছাতা হয়, তাহলে দুটো চেয়ার মানে 6টা ছাতা। এবার ফাইনালে যেটা বার করতে বলেছে, 2টি ছাতা ও 2টি চেয়ারের মূল্য কত। 2টি ছাতা মানে দুটো ছাতা, ছাতা নেই সমস্যা নেই। দুটো চেয়ার মানে কটা ছাতা, কি করে হলো? একটা চেয়ার মানে 3টে ছাতা যদি হয়, তাহলে দুটো চেয়ার মানে 6টা ছাতা। তাহলে এখন টোটাল ছাতার সংখ্যা বেরোলো 8টি। মানে এই দুটি ছাতা, 2টি চেয়ার মানে হচ্ছে 8টি ছাতার মূল্য। না বুঝতে পারলে বাড়ি গিয়ে বোঝার চেষ্টা করো, না পরের দিন আবার বুঝে কোনো চাপ নাই। আচ্ছা, পরেরটুকুনি এমনি পারবা, পরে তো সাধারণ অঙ্ক আছে। এবারে এই সংখ্যা তুমি এখানে একটা গদি পেতেই দাও। কোথায় গো, এখানে। আর একটু গতি বাড়তে হবে? ও আচ্ছা, না না, এখানে বলে বিছানা পেতে দাও স্যার। এখানে বিছানা পেতে দাও, তাহলে খুব ভালো হবে। বাড়ির কাছে লিখে নাও, ক্লাস 7 ম্যাথ HW। হ্যাঁ বলো। সাদেরটা না নিজে করতে বলেছে, মানে নিজে অঙ্ক তৈরি করে করতে বলেছে। এখন দেখো তোমার এত সমস্যা আছে কিনা। আজকে 6 তারিখ, হ্যাঁ। আমার একটা দুঃখের কথা। না, একটা পেজ নাম্বার 44-এর, দুটো কথা বলবো। আমি শুনতে চাই না তোমার। আচ্ছা, 8 থেকে 13, 14 করতে হবে না, 8 থেকে 13, পেজ নাম্বার 44। 14 নাম্বারটা নিজের অঙ্ক করে করতে বলেছে, হয়েছে। আচ্ছা, এর সঙ্গে এখানকার সূত্রগুলো অবশ্যই ভালো করে পড়বা। না, নিতেও পারি, গ্যারান্টির কিছু নেই। সমানুপাতের সূত্র, আচ্ছা। আর হচ্ছে যারা যারা পড়ে মানে নতুন অঙ্ক করে আনতে পারবা না, তারা অবশ্যই পুরনো অঙ্ক 5 পাতা প্র্যাকটিস করে আসবা। পরের দিন কিন্তু বাহানা শোনা যাবে না। বিজ্ঞান বোঝাবো কিনা দেখি, টাইম আছে কিনা দেখি, আছে কিনা। 8:22। ও বিজ্ঞানে কিছু লাগে দেখি। হ্যাঁ বলো বলো। এই তুমি বাড়ি কাছে লিখে নিয়েছো? ছুটি হয়ে গেলে 5 মিনিট দাঁড়াবো, ঠিক আছে? আচ্ছা, একটু বিজ্ঞান পড়ি নি। হ্যাঁ হ্যাঁ, জেরক্স আর কি আছে। বিজ্ঞানে আজকে একটুখানি পড়িয়ে দিই। ও বিজ্ঞানে তোমাদের পরমাণু আছে আজকে। বিজ্ঞান কি গো, তুমি তো বলতে আসোনি তাই তো, পরের দিন বলবা। কি দেখছো? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলো কি ওখান থেকে দিইনি বলে তাই?
এই শোনো, আজকে আমরা শিখবো যে পরমাণুর গঠন। বলছি যে এত কথা বললে কিন্তু হবে না। আজকে আমরা শিখবো পরমাণুর গঠন, ঠিক আছে? আচ্ছা, যে কোনো একটা পরমাণু যদি নিয়ে নি, হাইড্রোজেন। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোজেন পরের নিচে আমরা একটা লিথিয়াম নিই, লিথিয়াম। সেই হাইড্রোজেন আর আমার নাইট্রোজেন। লিথিয়াম হয়েছে। একটা পরমাণুর গঠন হচ্ছে আমাদের সৌরজগতের মতো গঠন হয়। সৌরজগতে সবার মাঝখানে কে থাকে? সূর্য থাকে, তাই না? তাহলে পরমাণুর ক্ষেত্রেও ভেতরে একটা অংশ থাকে যেখানে আমরা বলি নিউক্লিয়াস, যাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। আর এর বাইরের বিভিন্ন কক্ষপথে কতগুলো অংশ ঘুরে বেড়ায়। সেগুলো হচ্ছে পরমাণু। আচ্ছা, এবার শোনো, লিথিয়াম পরমাণুতে 3টে প্রোটন থাকে, এটা একটু মনে রাখবা। লিথিয়াম পরমাণুতে 3টে প্রোটন থাকে। আচ্ছা, পরমাণুর মধ্যে একদম ভেতরের যে অংশটা আছে, সেই ভেতরের অংশে কি বয়ে নেই, বাতাও। পরমাণুর ভেতরে যে অংশটা, যাকে আমরা কি বললাম? কেন্দ্রক বা নিউক্লিয়াস। কি বললাম? নিউক্লিয়াস বা কেন্দ্রক। ঠিক বলেছো। তাহলে এই কেন্দ্রকে পরমাণুর দু ধরনের কণা থাকে। একটা কণার আধান হচ্ছে পজিটিভ, একটা কণার আধান কি? পজিটিভ। আরেকটা কণার কোনো আধান থাকে না, কোনো আধান থাকে না। কি বললাম? পরমাণুর কেন্দ্রকে দুই ধরনের আধান অবস্থান করে, হচ্ছে আধান মানে হচ্ছে চার্জ। হ্যাঁ, আচ্ছা, আধান মানে হচ্ছে, আচ্ছা আধান কি বললে কি করে বোঝাবো তোমাকে? আধান মানে হচ্ছে চার্জ। এবার ইংরেজিতে চার্জ বলে, বাংলায় আধান বলে। এটা নতুন জিনিস। চার্জ অনেক ধরনের হয়, একটা পিটানো চার্জ হয়, একটা টাকা দেওয়ার চার্জ হয়। এটা তুমি বাংলাতে আধানই বলছো, চার্জ না। আধান মানে হচ্ছে কি বলতো? কারেন্ট, বিদ্যুৎ, বিদ্যুৎ, ঠিক আছে? বিষয়টা হচ্ছে কি, এবার আধান দুই ধরনের হয়, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। তাহলে ধনাত্মক আধানগুলো পরমাণুর কেন্দ্রকে অবস্থান করে, হয়েছে, এবং ঋণাত্মক আধান অবস্থান করে পরমাণুর কেন্দ্রকের বাইরের কক্ষপথগুলিতে, যেগুলো মাইনাস, হয়েছে। এবার এর কতগুলো বৈশিষ্ট্য আছে, হয়েছে। পরমাণুর মোট কণা হচ্ছে 3টে। পরমাণুর কণা 3টে। দুটো কণা থাকে একদম ভেতরে, যাকে আমরা বলি নিউক্লিয়াস বা কেন্দ্রক। সেখানে কোন কোন কণা থাকছে? পজিটিভ আধানযুক্ত কণা, বা বাংলায় বলবো ধনাত্মক আধানযুক্ত কণা। আর একটা হচ্ছে আধানবিহীন কণা। আমি বই খুলতে এই জন্য মানা করি, তুমি পরের দিন লিখতে পারবো না, কারণ তুমি শুনছো না, ভুলভাল লিখবে পরের দিন। যাই হোক, পরমাণুর কেন্দ্রকে কটা আধান থাকে বা কটা কণা থাকে? ক ধরনের কণা থাকে? আর একটা ওটাই তো, ঠিকই বলেছো। পরমাণুর কেন্দ্রকে দুই ধরনের কণা থাকে। আমি এই জন্য বইটা খুলতে মানা করি, বইগুলো বন্ধ রাখো। ছবি দেখবা কি ভুলভাল বকবা, বন্ধ রাখো। ইম্পোর্টার আমি দাগিয়ে দেবো, বন্ধ রাখো, বন্ধ রাখো। হ্যাঁ, পরমাণুর কেন্দ্রকে কয় ধরনের কণা থাকে? একটা কণার আধান থাকে ধনাত্মক আধান, একটা আধান থাকে না। তাহলে যার আধান ধনাত্মক তাকে আমরা বলি প্রোটন। কি বলি? প্রোটন। এর আধান হচ্ছে ধনাত্মক। এই তুমি ফালতু বকো না তো। এর আধান হচ্ছে ধনাত্মক, বা ইংরেজিতে আমরা বলবো পজিটিভ। হয়ে গেল। আর একটা যে কণা থাকে তার মাঝখানে কোনো চিহ্ন নেই, তাই তো? তাই একে বলবো কি? নিউট্রন। এর কোনো আধান থাকে না, না এর কোনো চার্জ বা আধান নেই।
এটা হচ্ছে কি লিখবো, আধানবিহীন, আধানবিহীন হয়ে গেল। আচ্ছা, এবার আসবো পরমাণুর বাইরে। হয়েছে, পরমাণুর বাইরে কতগুলো কক্ষপথ থাকে, সেই কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি ঘুরপাক খায়। হয়েছে, তাহলে এখানে তাহলে পরমাণুর বাইরের কক্ষপথগুলিতে যে কণা ঘুরপাক খায় তার আধান কেমন, ঋণাত্মক। তার আধান কেমন, ঋণাত্মক, নেগেটিভ। একদম। একে বলা হয় ইলেকট্রন। কি বলা হয়, ইলেকট্রন। ইলেকট্রন। আচ্ছা, রি বানানে দুটো প্যাচ হয়, একটু খেয়াল রাখবা, ঋণাত্মক বা নেগেটিভ। হলো, দুটো প্যাচ হয়, হ্যাঁ, চারটে প্যাচ দেখলাম। খেয়াল রাখবা। এবার এদের ভেতরে কতগুলো সম্পর্ক আছে। ব্যাপারটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো পজিটিভ আধান মানে প্রোটন থাকে, পরমাণুর কেন্দ্রকের বাইরের কক্ষপথগুলিতে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, পরের কক্ষপথে তাহলে কটা থাকবে, একটা। হ্যাঁ, এটা একটা নিয়ম আছে যে পরমাণুর বাইরের যে কক্ষপথগুলো আছে, ওই মানে ক্লাসের যে বাইরে ওইগুলো ভাগ করে হবে, বাইরে মোট বাইরে মিলে। থাক বাদ দাও, শুনবাই না যখন জিজ্ঞাসা করবা না, আর যদি বলতে হয় তাহলে বলবা, তারপরে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? জিজ্ঞাসা করে নিজেই বলতে শুরু করে দিলে জিজ্ঞাসা করলে কেন, আমি তোমাকে বললাম হবে কি। কেন বলবা? মাইক্রোস্কোপ বলে আমি দেখতে পারি। কি বাজে অভ্যাস বানিয়েছো নিজেরা। বারবার করে বলছি, শোনার সময় শুনবা, বলার সময় বলবা না। আমি বলবো, জানি না জেনেই ফাঁকা বলছি, বেশি বাজে বলবো, তাহলে কি করে হবে? অভ্যাস ঠিক রাখতে হবে তো। আচ্ছা, একবার রিভিশন করি, হ্যাঁ, জিনিসটা মনে রাখো, পরীক্ষার সময় এটা আসবে। প্রথমত আসার মতো আর কি, ছবিটা এঁকে দিতে পারলে খুব ভালো। লাস্টে এসেছিল, আবার চলে তুমি চুপ কর না। একটু পা গুটিয়ে বসো। আর বাংলা ব্যাপার এটা। পরমাণুর কটা অংশ, দুটো, দুটো। একটা ভেতরের নিউক্লিয়াস আর একটা হচ্ছে বাইরের কক্ষপথ। শুভ্র বলবা, নিউক্লিয়াসে কটা কণা থাকে, পরমাণুর নিউক্লিয়াসে কটা কণা থাকে? তোমরা না চুপ করে বসতে পারো না, এই হচ্ছে প্রবলেম। আমাকে জিজ্ঞাসা করবা না, জিজ্ঞাসা করছি না। সময় দেবো আমি তোমাকে, তুমি বকবো না, চুপ করে বসতে শেখো। ওকে ধরে যে ও উত্তর দেবে, তারপর তুমি কথা বলবা। পরমাণুর কেন্দ্রকে কয় ধরনের কণা থাকে, কি কি? লিখে দেওয়া আছে, দেখে দেখে বলবা। হ্যাঁ, হ্যাঁ, তো দেখেই তো বলবা। প্রোটন, ও হলো না আর। বলো বিশ্বজিৎ, বলো। দু ধরনের কণা, দুটো না, দু ধরনের কণা থাকে। একটা কণার নাম কি, প্রোটন, আর একটা কণার নাম নিউট্রন। বিষয়টা হচ্ছে, এই যে গোল্লাটা দেখতে পাচ্ছ, এই গোল্লাটাকে আমরা বলছি নিউক্লিয়াস। গোল্লাটাকে কি বলছি? এর ভেতরে যে কণাগুলো আছে দেখো, দুই ধরনের আছে, একটা প্লাস আর একটা কোনো আধান নেই। যেগুলোর প্লাস আধান তাদেরকে আমরা বলছি প্রোটন, যেগুলো আধান নেই তাদেরকে আমরা বলছি নিউট্রন। এবার চলে এলাম পরমাণুর বাইরে, স্বর্ণদীপ বলবা। ফাইভের ছাত্রছাত্রীরা চলে এই ঈশান, তুমি উঠে চলে যাও, আর ফাইভের তুমি উঠে চলে যাও, সিক্স তুমি উঠে চলে যাও, ওদের সঙ্গে গল্প গুজব করো, এখানে জ্বালাবা না। ওরা ভেবেছে ওদেরকে মজা আসছে। আচ্ছা, স্বর্ণদীপ বলো, পরমাণুর বাইরে যে অংশগুলো থাকে, যেখানে এই কণাগুলো ঘুরে বেড়াচ্ছে, তার নাম কি বললাম? কক্ষপথ। সত্যি সত্যি কক্ষপথ। না, মিথ্যে মিথ্যে। কেমন প্রশ্ন করো তুমি? কিছু বুঝতে পারছি না। আর কথা বলো, আমাদের সূর্য, তারপরে কক্ষপথ আর ওইগুলো হলো গ্রহ। আমি প্রথমেই তো বললাম, আমাদের এটা বিজ্ঞান না মানুষের দেহ। সৌরজগতের, আমাদের সৌরজগতের মডেলের মতোই এটা সেরকম। আমি তো প্রথমেই বললাম, মাঝখানে যেমন সূর্য থাকে সেরকম বাইরের বিভিন্ন কক্ষপথে বিভিন্ন অংশ ঘোরে। যাই হোক, তাহলে বাইরের যে অংশগুলোতে ঘুরছে তার নাম কক্ষপথ। কক্ষপথে কারা ঘুরছে? ইলেকট্রন। ইলেকট্রন গুলো ঘুরছে, ঠিক আছে। আচ্ছা, দীপঙ্কর বল, ইলেকট্রনের আধান কি? ইলেকট্রনের আধান ঋণাত্মক। ঋণাত্মক। আচ্ছা, তাহলে পরমাণুর মধ্যে আধানযুক্ত কণা কয়টা থাকে, মানে কত ধরনের থাকে? দুই রকম থাকে, একটা হচ্ছে পজিটিভ আধানযুক্ত কণা, আরেকটা নেগেটিভ। নেগেটিভ। তাহলে পজিটিভ আধানযুক্ত কণার নাম প্রোটন, নেগেটিভ আধানযুক্ত কণার নাম ইলেকট্রন। তাহলে সায়ন বলো দেখি, নিউটনের আধান কি? নিউটনের আধান একটু থামতে দাও। বোর্ডে লেখা আছে। বোর্ডে লেখা দেখে আমি বলছি। নিউটনের আধান হচ্ছে হ্যাঁ না পজিটিভ। আর দাঁড়বে তো।
আধানবিহীন। বেশি বকলে এই কনফিউশন গুলো হবে, কম বকবা। ওর জন্যই বলে লোকগুলো নিজের ওই লেখাটা আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে মনে রাখবো কি করে, মনে রাখার তো ব্যাপার আছে তো। শোনো, প্রোটনের আধান পজিটিভ বললাম না, তাহলে একটু প দিয়ে মনে রাখবা কি প্রোটনের আধান কি হয়, পজিটিভ হয়। আচ্ছা আর যদি প্রোটন পজিটিভ হয় তাহলে ইলেকট্রন নেগেটিভ হবে। আর নিউট্রন, নিউট্রন মানে নিউট্রনের আধান নেই, এটাকে বলে নিউট্রাল। কি বলা হয়, নিউট্রাল। বুঝতে পারলাম? তাহলে নিউট্রন হচ্ছে আধান বিহীন কণা, যার কোনো আধান নেই। ঠিক আছে, তোমরা আজকে যে এইটুকুনি পড়ে আসো, পরের দিন আরো ডিটেলসে পড়া হবে। হ্যাঁ, টেক্সট বইয়ে দাগাতে হবে না, 86 পাতা পুরোটা দাগিয়ে রাখো পারলে, 86 যারা দাগাতে হবে না টেক্সটে। শিক্ষক করে বললাম এবার আমি শিক্ষক বইতে আসি। বাড়ি গিয়ে, হ্যাঁ এগুলো খুব সহজ, বাড়ি গিয়ে এই অংশটা না একটু ছবি এঁকে যেভাবে যেভাবে লিখেছি অংশগুলো প্র্যাকটিস করবা। এই অংশটা যদি ভুলে যাও কিন্তু পরবর্তীতে যে পড়াগুলো আছে এই চ্যাপ্টারে পারবা না। বাহ কত সুন্দর চুপচাপ আছে, এরকমই থাকা দরকার। কি সমস্যা গো? আরেকবার বলো। হ্যাঁ এর ভালো হয়েছে, এক মানে 21 জন তো, একটা মাসে 13টা ক্লাস হয়। 21 করে। প্রবলেম দেখেছো? আমি তোমাকে কিছু বলছিলাম, এদের বলতেই হবে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে একটা ক্লাসে 13, একটা মাসে 13টা ক্লাস হয়। তাহলে এক মনে মনে করে একজন অহনা খাতা বই দিয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে, ওর বই নেওয়া আবার মার্চের 1 তারিখে, 2 মাস পর। তোমার নাম্বার আসেনি এখনো? আসবে আসবে। আচ্ছা আজকে হচ্ছে অর্জুন দাও বই, হ্যাঁ সম্প্রীতি না, নাম্বার এলে ঠিক বলবো। যা হাতে হাতে দিয়ে দিলেই তো হয়, তুমি আবার উঠে এলে কেন? ও আচ্ছা, শিক্ষক, শিক্ষক বইয়ে পেজ নাম্বার 130 হয়েছে একদম। সবার প্রথম প্রশ্ন 6 পরমাণুর বৈশিষ্ট্য লেখে। এবার শোনো, পরমাণুর বৈশিষ্ট্য লেখে আছে 2 মার্কে, কিন্তু তোমাকে 2 মার্ক দেবে না। 3 আছে, আসে না কোনোদিন 3 দেবে 2 এ। প্রশ্ন হচ্ছে 2 পেতে গেলে তাহলে কি করব? 2 পেতে গেলে ছোট্ট যে ছবিটা এঁকেছি, বেশি খাটনি নেই, মাঝে একটা গোল্লা আঁকাও, প্লাস মাইনাস দিয়ে দাও, হয়ে গেল। ভেতরে যতগুলো প্লাস আঁকবা বাইরে ততগুলো মাইনাস দিয়ে দেবা। আচ্ছা তোমাদের বইতে দেখবে লিথিয়াম আঁকা আছে, দুটো কক্ষপথ, ঠিক আছে? এই জিনিসটা তুমি একে দিয়ে এলে তোমার নাম্বার কাটতে পারছে না স্যার, বুঝতে পেরেছো? হ্যাঁ লিখতে, হ্যাঁ হ্যাঁ লিখাগুলো সাইডে সাইডে লিখে দেবা, অত কিছু লিখতে হবে না, তুমি শুধু মাঝখানটা লিখো প্রোটন, ওটা নিউট্রন, এটা নিউক্লিয়াস, কক্ষপথ, ইলেকট্রন, 4-5টা পয়েন্ট লিখে হয়ে গেল। কি কি ওখানে যে কটা, ওখানে তো কালারিং করে দিয়েছে, তোমরা হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে দেবা, বুঝতে পেরেছো? তাহলে পরের দিন কিন্তু এই কোশ্চেনটা আমি লিখতে দেবো 2 মার্কে। পরমাণুর বৈশিষ্ট্যগুলি লেখো, এই কোশ্চেনটা লিখতে দেবো। তোমাদের এই ছবিটা কিন্তু আঁকতে হবে ছোট করে, বাড়ি গিয়ে নর্মাল মানে এমন না যে নিউক্লিয়াস তোমাকে গোলই আঁকতে হবে, তুমি নর্মাল হাত দিয়ে আস্তে করে একটা গোল এঁকে দেবো, হয়ে গেল। অত মনে হয় বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করার। কি না অত তোমাকে ওটা প্র্যাকটিস করেই আসতে হবে। নিউট্রন, হ্যাঁ হ্যাঁ এই 3টে দেখাতে পারলেই হবে। আচ্ছা আমি বলছি এটা কি করে করবো, দেখো পরমাণুর বৈশিষ্ট্য লেখো কথাটা প্রথমে হেডিং করো যে পরমাণুর বৈশিষ্ট্যগুলি হলো, দিয়ে 1 নম্বর বৈশিষ্ট্য লিখে নেবা, তারপরে ছবিটা আঁকবা, তারপরে নিচে 2 আর 3 নম্বর বৈশিষ্ট্য লিখবা। আর বৈশিষ্ট্য সহজ, দেখো লিখে দেওয়া আছে। হ্যাঁ না তোমাদের আসবে 2 তে 2 থাকবে। তোমাদের হচ্ছে দেখো পরমাণুর বৈশিষ্ট্য 3টে আছে। প্রথম বৈশিষ্ট্য
পরমাণুতে তিন ধরনের, তিনটেই লিখতে হবে। পরমাণুতে ক ধরনের কণা থাকে? তিন ধরনের, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আচ্ছা পরেরটা, এর আধানগুলো বলে দিতে হবে। প্রোটনের আধান কি ধনাত্মক, ইলেকট্রনের আধান ঋণাত্মক, নিউট্রনের আধান নেই। পরেরটা, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে, এই কথাটা আমি বলিনি, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে পরমাণুর সম্পূর্ণ ভর সঞ্চয় থাকে, কারণ ইলেকট্রন খুব হালকা হয়, প্রোটন আর নিউট্রন খুবই ভারী হয়। তো কি বলবো, পরমাণুর কেন্দ্রকের মধ্যে পরমাণুর সমস্ত ভর থাকে। তো কি বই কি বলছে দাদা বলো। এটা কিসের পরমাণু আকারে ওটাও কি লিখতে হবে? এটা লিথিয়ামের পরমাণু হয়ে গেছি, তোমাদের তো লেখার দরকার নেই, চিত্র লেখা, চিত্র আঁকাবার তোমরা নিজে লিখবে চিত্র পরমাণু, কার পরমাণু লিখতে হবে না। আর যদি মনে হয় যে হ্যাঁ একদম অ্যাকুরেট লিথিয়ামই করেছো, তাহলে লিথিয়াম লিখে দেবো। সব থেকে সহজ হাইড্রোজেন। আচ্ছা আচ্ছা হাইড্রোজেনের একটা সমস্যা আছে, তোমাদের সিলেবাসে আজকে নেই, তাও একটু বলে রাখি। হাইড্রোজেন হচ্ছে একমাত্র পরমাণু, দেখো এর মাঝখানে নিউট্রন আছে না, হাইড্রোজেনের নিউট্রন থাকে না, হাইড্রোজেনের নিউট্রন থাকে না, তাহলে নিউট্রন বিহীন পরমাণু কি বলবো? হাইড্রোজেন। ওকে, কি গো ওদের এবার বুঝলাম। বলো কি? আচ্ছা মনে করে বলো। ওই যে ভেতরে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসে যতগুলো প্লাস কিংবা আধান যতগুলো প্লাস থাকবে, বাইরেও ততগুলো কক্ষপথ আঁকাবো যাতে ওইগুলোকে কক্ষপথের মধ্যে ভর্তি করা যায়। আমি যেটা এঁকেছি ওটাই এঁকো, এর একটা হিসাব আছে, যেমন তেমন করে রাখলে হবে না, বলো প্লাস যদি বেশি থাকে কি কি। আচ্ছা তো বুঝতেই পারছি। আচ্ছা না পরের কোশ্চেন, হাইড্রোজেনটা আঁকবো না, হাইড্রোজেনের নিউট্রন থাকে না, ওটা আঁকবো না। এ পয়েন্টে চলে আসি। সাত, প্রোটন ও নিউট্রনের মধ্যে সাদৃশ্য। দেখো প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? প্রথম সাদৃশ্য কি? প্রোটন আর নিউট্রন থাক ও এমনি পড়াচ্ছি তো, অসুবিধা নেই। প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের ভেতরে। তুমি ওঠো, যে তালায় চাপ মারো। পার। তালায় একবার চাপ দাও, একটু ওয়েট করো। হ্যাঁ লাইট হয়েছে? আচ্ছা বসো। এই শোনো, প্রোটন আর নিউট্রনের মধ্যে সাদৃশ্য, প্রোটন আর নিউট্রন একই জায়গায় থাকে, মানে একই ঘরের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে কি বলবো, প্রোটন আর নিউট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে। আর বৈসাদৃশ্য কি? প্রোটনের আধান আছে, সেটা ধনাত্মক, কিন্তু নিউট্রনের কোনো আধান নেই, তাহলে এটা বৈসাদৃশ্য হয়ে গেল। পরের কোশ্চেন। আচ্ছা তোমরা হচ্ছে এই দুটো কোশ্চেনই ভালো করে পড়ে আসো, বাদ দাও। দুটোই দেবে তাহলে পরের দিন। পরের দিন দুটোই দেবো। আচ্ছা ঠিক আছে, প্রথমটা 3-এ আসবে, 3টে পয়েন্টে লিখবা, পরেরটা 2-এ আসবে, 2টো পয়েন্টে লিখবা, ছবি আঁকতে হবে। বইটা একটু মলাট দেবা। ছয়েরটা একটা পয়েন্ট লিখে ছবি এঁকে পরে 2টো পয়েন্ট লিখবা।